আমার শ্বশুর তার ছোট ছেলের কারণে এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তার বড় ছেলে বড় বউকে মানুষ বলেই মনে করতো না। আমার স্বামী যে চাকরি করে, আমার দেওর তার থেকে অনেক ভালো চাকরি করে। দুজনেই কোম্পানিতে, কিন্তু আমার দেওরের ইনকাম প্রায় মাস গেলে লাখ খানেক, আর আমাদের সেখানে মাত্র ৩০-৩৫ হাজার টাকা। তাই আমার শ্বশুর মশাই নিজের থেকেই বেছে নিয়েছিল যে বড় ছেলের কাছে থাকবে না, ছোট ছেলের কাছেই থাকবে। আমাদের আলাদা করে দেবে বলেই ভেবেছিল, কিন্তু আমার শাশুড়ি সেটা হতে দেয়নি। আমার শাশুড়ি মা একটু হলেও বড় ছেলেকে ভালোবাসে। আমার দেওর এত ভালো চাকরি করলেও, এত ভালো রোজগার করলেও সংসারে যখন কোনো দেনা পাওনা পড়ে, তখন সেই আমার স্বামীকেই দিতে হয়। কারণ আমার যা কোনো আত্মীয়ের বাড়িতে যায় না, আর ও যায় না বলে কোনো খরচও করতে চায় না। সরাসরি বলে দেয়, আমরা যাব না, আমরা কিছু দেবও না, যারা যাবে তারা দিক। তাই আমরা যেমন পারি তেমন দিই। আমার শ্বশুর কিন্তু তখন মুখে থেকে একটাও রা কাটে না। আমার শাশুড়ি মা সবসময় আমাকে বলে, মা গো, সংসারের ভার তো বলতে গেলে তোর উপরেই। কোনো একটা দেনা পাওনা পড়লে ছোট খোকা তো কিছুই দেয় না, তাই তোদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আমি বললাম, মা, আমাদের যতটুকু সামর্থ্য আমরা দিয়ে যাব, কিন্তু আমরা যে কিছু গোছাতে পারছি না মা। সব টাকা যেন কোথা থেকে শেষ হয়ে যাচ্ছে। আমার এই কথাটা আমার শ্বশুর মশাই শুনতে পেয়েছিল। সঙ্গে সঙ্গে আমার উপর চিৎকার করে বলল, ও, এই টুকটাক দেনা পাওনা দিতে হচ্ছে বলে তোমরা কিছু জমাতে পারছো না? বাহ বাহ বাহ, ভালোই তো কথা শিখেছো। যদি বড় খোকার আরো ইনকাম হতো তাহলে কি বলতে? সেই দিনটা ছুটির দিন ছিল, আমার স্বামী বাইরে গিয়েছিল, তাছাড়া সবাই বাড়িতে ছিল। আমার শ্বশুরের কথা শুনে আমার দেওর, আমার যা সবাই ছুটে এলো। আমি তো পড়লাম মহা মুশকিলে। আমি তো সেরকম কিছু বলতে চাইনি, মায়ের কাছে কথাটা আস্তে আস্তেই বলছিলাম, কিন্তু এইভাবে যে আমার শ্বশুর মশাই শুনে বাড়ি মাথায় করবে সেটা ভাবতেই পারিনি। আমি বললাম, না না বাবা, আমি সেরকমটা বলতে চাইনি। আসলে একটা করে দেনা পাওনা পড়লে তো সোনা দানাই দিতে হয় বেশি, আর সোনা দানার তো কত দাম জানেন। সেই সোনা দানা দিতে গেলে তো প্রচুর টাকা খরচ হয়ে যায়। নিজেদের জন্য কতটুকু আর জমাতে পারছি, শুধু এইটুকুই আমি বলতে চেয়েছি। আমার যা বলল, আমরা যাব না, আমরা কেন খরচ করব? যারা যাবে তারা খরচ করবে, দরকার হলে যেতে হবে না, দেনা পাওনা দেওয়ার দরকার নেই। আমি বললাম, একই সংসারে থেকে দেনা পাওনা পড়লে বলবে আমরা যাব না আর আমরা দেব না, সেটা আবার কেমন কথা হয়? দুই ভাই মিলে দিক, কেন সবসময় বড় ভাইয়ের উপরে চাপ পড়বে? যদি এটা আলাদা সংসার হতো তাহলে অন্য কথা ছিল। প্রত্যেকটা দেনা পাওনা আসলে তোমরা সবসময় এড়িয়ে গেছো, কিছু দেওয়ার ভয়তে কখনোই তোমরা যাও না। সব দেনা পাওনাতে কি আমরাও যাই? কোনো কোনো অনুষ্ঠানে বাবা মা একাই গিয়েছে, সেখানেও তো আমাদের দিতে হয়েছে। সেটা কেন হবে? যদি সংসারে একসঙ্গে থাকে তাহলে সবাইকে একসঙ্গে মিলেই জিনিস দেওয়া উচিত। আমার স্বামী সেই সময় ঘরে ঢুকলো। আমার স্বামী এত হইচই দেখে তো অবাক হয়ে গেল। সে নিজেই জিজ্ঞেস করলো, এত চিৎকার কেন, কি হয়েছে? আমি তখন সবকিছু তাকে বললাম। সে সবকিছু শুনে তার বাবাকে বলল, ও ভুল কি বলেছে বাবা, কিছু কিছু অনুষ্ঠানে সোনা দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, মা বলে ওদের সোনা দিতেই হবে, কারণ ওরা দিয়ে গেছে আমার দুটো ছেলের বিয়েতে। তাহলে সেই ক্ষেত্রে যখন সোনা দিতে হবে, আজকে সোনার দাম কত বলো তো? একটা কানের কিনতে গেলে ৩০-৪০ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমার কত ইনকাম? মাস গেলে ৩৫ হাজার টাকা ইনকাম আমার। সংসারেও আমাকে কিছু দিতে হয়, আমরা তো বিনা খরচে খাই না। সংসারে বেলা দুজনে সমান সমান টাকা দেব, আবার কোনো দেনা পাওনা পড়লে শুধু আমি একাই দেব, ভাই কেন দেবে না? আমার দেওর তখন আমার স্বামীর মুখের উপর বলল, তোর ইচ্ছে হলে যাবি, না ইচ্ছে হলে যাবি না, আমরা টাকা পয়সা দিতে পারবো না, যাবও না, টাকা পয়সা দেবও না। বলেই আমার দেওর পাশ কাটিয়ে চলে গেল। আমার শ্বশুর মশাই তখন আমার স্বামীকে বলল, তোর যদি মনে হয় দেনা পাওনা পড়লে তুই মেটাতে পারবি না, তুই যাবি না, তাহলে এক কাজ কর, আলাদা হয়ে যা,
আর এই বাড়িতে থেকে আলাদা খাওয়া যাবে না। এবার তুই বুঝে নে আমি কি বলতে চাইলাম। আমার শ্বশুর মশাইয়ের কথা শুনে আমরা খুব অবাক হয়েছিলাম। সব থেকে বেশি অবাক হয়েছিলাম আমার শাশুড়ি মায়ের চুপ থাকাটা দেখে। আমাকে এতক্ষণ কত কথাই বলছিল আমাদের পক্ষ নিয়ে। যেই আমার শ্বশুর মশাই আমার দেওর যা এলো এত কথা বলল, আমার শাশুড়ি মা কিন্তু একটা কথাও বলেনি। আমার শাশুড়ি মা একবারের জন্য প্রতিবাদ করেনি, যেটা আমাকে খুব অবাক করেছিল। যে মানুষটা কিছুক্ষণ আগে এসে আমাকে এত ভালো ভালো কথা বলছিল, সেই মানুষটা এত কিছু দেখার পরও একেবারে মুখে কুলু পেটে রইল। এই বাড়িটা নাকি আমার শ্বশুর মশাই একা বাঁধেনি। আমার স্বামী অনেক কম বয়সে কোম্পানিতে ঢুকেছিল, যার জন্য রোজগার অনেক কম বয়স থেকেই করত। বাবা আর ছেলে মিলে এই বাড়িটা বেঁধেছিল, কিন্তু আমার শ্বশুর মশাই বোধহয় সব ভুলে গিয়েছে। যে ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়িটা বেঁধেছিল, সেই ছেলেটাকে কিভাবে পরোক্ষভাবে বলে দিল এই বাড়ি ছেড়ে চলে যেতে, যেটা শোনার জন্য আমার স্বামী এবং আমি তৈরি ছিলাম না। আমরা কোনো দ্বিরুক্তি করিনি। আমার শ্বশুর মশাই ও কথা বলার পরেই আমার স্বামীও বলে দিল, ঠিক আছে বাবা, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমরা আর দেরি করিনি, কারণ আমার শ্বশুর মশাইয়ের ওই কথাটা আমাদের খুব অপমানে লেগেছিল। আমার স্বামী পরের দিনই ঘর খুঁজতে বেরিয়ে গেল। ঘন্টা তিনেক পর ফিরে এসে বলল, আমরা কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্বামী যখন ঘর ঠিক করে এসে এই কথা বলল, এক মুহূর্তের জন্য যেন মাথাটা আমার টলে গিয়েছিল। তারপর ধাতস্থ হয়ে বললাম, সত্যি আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। আমার স্বামী বলল, যেখানে বাবা নিজের মুখে বলেছে সেখানে আর মায়া বাড়িয়ে কি লাভ। পরের দিন সকালবেলা আমরা জিনিসপত্র গুছিয়ে নিলাম চলে যাব বলে। শ্বশুর শাশুড়ি দেওর যা সবাই দেখছিল যে আমরা সবকিছু গোছাচ্ছি, কিন্তু একবারের জন্য অন্তত আমার শ্বশুর কিংবা শাশুড়ি বলল না যে যা বলেছি রাগের মাথায় বলেছি, তাই বলে তোরা সত্যি সত্যি চলে যাস না। আমি কারোর কাছে থেকে নয়, কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে এইটুকু আশা করেছিলাম যে আমি তো না হয় পরের মেয়ে, আমাকে বাদ দিক, নিজের বড় ছেলেটাকে অন্তত একবার জড়িয়ে ধরে বলবে, বাবা যাস না আমাদের ছেড়ে। সেটাও হলো না। দেখলাম আমরা যখন যাব বলে উদ্যত হচ্ছি, আমাদের সামনে থেকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা জোরে জোরে পা ফেলে চলাফেরা করতে লাগলো। সেই পায়ের চাপে মনে হলো যেন মাটিটা হয়তো বসেই যাবে। জানি না আমার শাশুড়ি মায়ের কি হলো। দাবার উপর থেকে যখন ওয়াশরুমে যাচ্ছে, যখন রান্নাঘরে যাচ্ছে, সেই হাঁটাটা ছিল এতটা জোরে, তার বর্ণনা আমি একটু আগেই দিয়েছি। বুঝলাম না আমার শ্বশুর শাশুড়ির মধ্যে যে অহংকারটা আমি লক্ষ্য করলাম, সেটা কি শুধুমাত্র ছোট ছেলের এত ইনকামের জন্য? হয়তো তাই। আমরা চলে যাওয়ার পর হয়তো হাত খুলে খরচ করবে আমার ছোট দেওর ছোট যা, খুব ভালো মন্দ রান্না বান্না করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে। হয়তো সেই কারণেই আমার শ্বশুর শাশুড়ি চেয়েছিল আমরা এই বাড়ি থেকে চলে যাই। কলমে ও কণ্ঠে, সোমা।